পুজো মানেই শান্তি, ভক্তি আর বিশ্বাস। কিন্তু যদি সেই পুজোতেই ঘটে যায় একটা ভয়ানক ভুল, যদি সেই ভুলের জন্য রেগে যান দেবতা স্বয়ং, তাহলে কি হয় জানেন? শুরু হয় এক ভয়ঙ্কর কাহিনী। আমরা আজকে যে সিনেমার ব্যাখ্যা করতে চলেছি সেখানে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। একটা ছোট্ট ভুল আর তার ফল মৃত্যুর ভয়াল ছায়া। তাই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্প আপনাকে শিউরে তুলবে। তো আজকে যে সিরিজের আমরা ব্যাখ্যা করতে চলেছি সেটার নাম হচ্ছে ভোগ। এই সিরিজটার হইচই প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, যেটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে ভোগ সিরিজ কাহিনী এক্সপ্লেনেশন করার সাথে আর তার এন্ডিং নিয়ে আমরা চর্চা করব। এবার ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। তো আর দেরি না করে চলি সোজা ভিডিওর দিকে। তো ভোগ সিরিজে মোট 6টি এপিসোড আছে। আর প্রথম এপিসোডে আমরা সুবেশ নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যে নাকি একটা অ্যান্টিক শপ মানে পুরনো জিনিসপত্রের দোকান চালায়। আর তার দোকানে আজ আলাদা রকমের একটা মূর্তি আছে। এই মূর্তিটাকে দেখে কোনো দেবীর মূর্তি মনে হচ্ছিল, কিন্তু মূর্তিতে বিনা এবং কঙ্কালের মাথাও ছিল, যেটা দেখার পর একদম আনকমন মনে হচ্ছিল। সুবেশের স্টাফ রতন মূর্তিটাকে দোকানে রাখে, কিন্তু এরপরে রতন সেখানে একটা ছায়া শরীর দেখতে পায়, যে নাকি রতনকে বলছিল, আমায় খিদে লেগেছে, আমাকে খেতে দাও। এসব দেখে রতন একদম ভয় পেয়ে যায় এবং পরের দিন থেকে সে আর দোকানে আসে না। এবার অন্যদিকে সিরিজের মেন ক্যারেক্টার অতীনকে আমরা দেখতে পাই, যে নাকি তার অফিসের টপ পারফর্মার ছিল আর তার প্রমোশনও হয়। অতীনের প্রাচীন জিনিসপত্র কালেক্ট করার প্রচুর শখ ছিল, আর সুবেশ তারই বন্ধু ছিল। তো অফিস থেকে অতীন সোজা সুবেশের দোকানে যায় প্রমোশনের পার্টি দেওয়ার জন্য। তখনই অতীন ওই দেবীর মূর্তিটাকে দেখতে পায়, আর অতীন এটা দেখে খুবই খুশি হয়। অতীন সুবেশকে এই মূর্তির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সুবেশ নিজেই এই মূর্তির ব্যাপারে কিছুই জানে না। শুধু এটাই জানে যে মূর্তিটাকে তিবেতিয়ান স্টাইলে বানানো হয়েছে। সুবেশ বলে, কিছুদিন আগে একটা ঘর খালি হচ্ছিল, যেটা চক্রবর্তী পরিবারের ঘর ছিল। পরিবারের লোক সময়ের সাথে সাথে খতম হয়ে গিয়েছে, কিংবা অন্য কোথায় গিয়ে সেটেল হয়ে গেছে। আর পরিবারের যে শেষ মেয়ে ছিল, সেও তার স্বামীর সাথে আমেরিকা যাচ্ছিল। তার জন্য সে ঘরের সবকিছু বিক্রি করছিল, আর ওইখান থেকে সুবেশ অনেকগুলো প্রাচীন আইটেম সস্তা দামে পেয়ে যায়। তো সুবেশ যখন ওই আইটেমগুলো কালেক্ট করছিল, তখনই সেখানে একটা বাবা আসে, যে নাকি ওই মূর্তিটাকে তাকে ফ্রিতে দিয়ে দিল। তো হ্যাঁ, সুবেশ এই মূর্তির ব্যাপারে না কিছু জানে, না এর ভ্যালুর ব্যাপারে কিছু জানে। সে তো সেটাকে ফ্রিতে পেয়েছিল। সুবেশ দেখতে পায় অতীনকে এই মূর্তি অনেক পছন্দ হয়েছে, তার জন্য সে অতীনকে মূর্তিটা দিয়ে দেয় আর বলে, এর যা টাকা হবে তুমি পরে দিয়ে দিবা। এরপর অতীন আর সুবেশ একটা বারে পার্টি করতে লাগে, আর অতীন একটা মেয়ের সাথে ডান্সও করতে লেগেছিল। তখনই অতীনের মনে হয় একদম ক্লাব খালি হয়ে গেছে, আর ক্লাবের আলো একদম লাল হয়ে গেছে। অতীন কারোর আওয়াজ শুনতে পায়, যে নাকি অতীনের কাছে খাবার চাইছিল। তারপর হঠাৎ অতীন হুঁসে আসে আর ঘর যাওয়ার জন্য ডিসাইড করে। এবার ঘর যাওয়ার সময় অতীন গাড়ির আয়নাতে তার স্বর্গবাসী মাকে দেখতে পায়, যাকে দেখে অতীন টেনশনে পড়ে যায়, কিন্তু সে সেটাকে অদেখা করে চলে আসে। আর ঘরে আসার পর পুষ্পা নামে মহিলা তার জন্য খাবার তৈরি করে। আমরা জানতে পারি অতীনের মা বাবা এই দুনিয়াতে আর নেই, তাই মৃত্যুর আগে অতীনের মা পুষ্পাকে বলে গিয়েছিল যে সে অতীনের খেয়াল যেমন রাখে, তারই জন্য পুষ্পা মায়ের মতো অতীনের খেয়াল রাখে আর তার সাথে একই ঘরেই থাকে। এবার রাত্রে ঘুমানোর সময় অতীন প্রথম সিনের ছায়া শরীরটাকে দেখতে পায়। তাছাড়া অতীন তার মায়ের ভূতও আবার দেখতে পায়, আর ভয়ে পানির গ্লাসটাও ফেলে দেয়। কিন্তু তখনই অতীন হঠাৎ জেগে ওঠে, আর অতীন ভাবছিল এইসব হয়তো কেবল স্বপ্ন ছিল, কিন্তু রুমের ভিতরে সত্যি পানির গ্লাস পড়েছিল, আর কারোর পায়ের চিহ্নও ছিল। যাই হোক, এবার সকালে অতীনের মূর্তিটাকে টেবিলের উপরে রেখে দেয় আর ফুল দিয়ে আগরবাতি ধরিয়ে পূজা করে। এরপর ঘরের মধ্যে অতীনের কাকা ভাবেশ আসে, সেও মূর্তিটাকে দেখে। অতীনের কাকা বলেন, এই মূর্তি তিবেতিয়ান মূর্তি লাগছে, আর এটা তান্ত্রিক শক্তিবাহী দেবী মনে হচ্ছে, কারণ বৌদ্ধ ধর্মে তান্ত্রিক প্রক্রিয়াও হয়। আর এখানে যে বজ্রায়না বুদ্ধি সময়ের কথা বলে, যারা নাকি হিন্দুজিয়াম তান্ত্রিক প্রক্রিয়া থেকে ইন্সপায়ার্ড ছিল। যখন দশক শতকে ভারতের উপর আক্রমণ হতে লেগেছিল, তখন অনেক বুদ্ধিস্ট তিব্বত চলে গেছিল, আর এইভাবে সেখানে তান্ত্রিক রিচুয়াল তিব্বতের মধ্যে শুরু হতে লাগে। এবার ভাবেশ কাকা অতীনকে বকাঝকা করতে লাগে যে অতীনকে এই মূর্তির পূজা করা একদম উচিত ছিল না, কারণ প্রত্যেক দেবীকে পূজা করার নিয়ম আলাদা হয়। আর অতীন যদি এইভাবে না জেনে পুজো করতে লাগে, তাহলে দেবী হয়তো রেগে যেতে পারেন। ভাবেশ কাকা বলে সে আবার আসবে, সাথে করে পণ্ডিতকেও নিয়ে আসবে, আর পণ্ডিত হয়তো এই মূর্তির ব্যাপারে কিছু বলতে পারবে। এইসব কথাবার্তার মাধ্যমে আমরা দেখতে পাই মূর্তির কাছে থাকা ফুল হাওয়াতে নিচে পড়ে যায়। এরপর অতীন অফিসে যায়, আর অফিসে যাওয়ার পর ওয়াশরুমে অতীন পায়ের চিহ্ন দেখতে পায়, আর বারবার সে একই আওয়াজ আসছিল অতীনকে, আমাকে খিদে লেগেছে, আমাকে খেতে দাও। অফিস থেকে ঘর আসার পর অতীন অনেক টেনশনে ছিল, আর হঠাৎ করে ফলমূল কেটে ওই মূর্তির সামনে রেখে দেয়। এবার অর্ধেক রাতে যখন অতীনের ঘুম ভাঙে, তখন অতীন সেখানে এই ছায়া শরীরটাকে দেখতে পায়, যাকে অতীন মা বলে ডাকে। ছায়া শরীরটা আবার অতীনকে খাবার চায়, আর এই সব দেখে মনে হচ্ছিল অতীনই ছায়া শরীরের উপর মুগ্ধ হচ্ছিল। এবার পরের দিন থেকে অতীনের হাবভাব চেঞ্জ হয়ে যায়।
যেখানে সে একদম সিরিয়াস হয়ে যায় আর একা থাকতে পছন্দ করছিল। অতীন রোজ মূর্তির ওপর ফুলের হার চাপাতো, দেন ফলমূল দিত, কিন্তু মূর্তি অতীনের ফলমূল গ্রহণ করছিল না। অতীনের ব্যবহার অনেক বদলে গেছিল আর পুষ্পাজিও এইসব নোটিস করছিল। এবার এক রাত পুষ্পাজিকে ঘন্টার আওয়াজ আসে আর সে চেক করার সময় অতীনকে মূর্তির পূজা করতে দেখে। তো হ্যাঁ বন্ধুরা, অতীন পূজা ঘরে ঘন্টা বাজাচ্ছিল আর এই সিন দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছিল অতীনের মানসিক অবস্থা হারিয়ে ফেলেছে। পুষ্পাজি এইসব কথা ভাবেশ কাকাকে বলে আর ভাবেশ কাকা পণ্ডিত নিয়ে অতীনের ঘরে আসে। পণ্ডিত বলে সেও মূর্তিটাকে চিনতে পারছে না আর অতীনকে এই অচেনা দেবের পূজা করা একদম উচিত না। এবার তখনই অতীন পণ্ডিতের উপর রেগে যান আর আমরা নোটিস করি অতীন নিজের খেয়াল রাখা একদম ছেড়ে দিয়েছেন। এবার আগে অতীনকে বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু কিছুদিন ধরে কোনো কাজই মনে লাগছিল না অতীনের। সে অ্যাওয়ার্ড নিয়ে তাড়াতাড়ি কেবল ঘর আসতে চাইছিল যাতে সে মূর্তির পূজা করতে পারে। অতীনের অফিসের বন্ধু অতীনের এই ব্যবহার নোটিস করে ফেলেছিল আর সে অতীনের জন্য অনেক চিন্তিতও ছিল। এবার ওই রাত অতীন যখন ঘর আসছিল তখন তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। অতীন যেমন তেমন করে গাড়ি থামায় আর এই মহিলাটা অতীনের কাছে কিছু খাবারও চায়। তখন অতীন তাকে অফিসের খাবার দেয় আর মেয়েটা বলে তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তার স্বামী মারা গিয়েছে, তাই অতীন যেমন করে হোক তাকে তার সাথে নিয়ে যায়। এবার অতীন কিছু কারণবশত ডামরিকে তার ঘরে নিয়ে আসে, যাতে পুষ্পাজি একদম খুশি ছিল না। কিন্তু অতীনের জিতে পুষ্পাজি ডামরিকে থাকার জায়গা দিয়ে দেয় আর আমরা এখানে ডামরির আচরণ বদলাতে দেখি। মনে তো হচ্ছিল এই মূর্তির সাথে ডামরির কোনো কানেকশন আছে আর সে অতীনকে বরবাদ করার জন্যই এখানে এসেছে। এবার অতীন ঘরে এসে পূজা করতে বসে যায়, যাতে ডামরি অনেক খুশি হচ্ছিল। এবার অর্ধেক রাতে পুষ্পাজির যখন ঘুম ভাঙে আর সে মোমবাতি জ্বালানোর পর একটা মেয়ে ভুট্টাকে দেখতে পায়। এই ভুট্টাকে দেখে পুষ্পাজি চিৎকার করে ওঠে আর সিন এখানে কাট হয়ে যায়। এবার আগের দিন সকালে আমরা জানতে পারি পুষ্পাজি একদম গায়েব হয়ে যায় আর পুলিশ এসেছিল অতীনের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য। এখানে অতীন চুপচাপ বসেছিল, মানে সে পুলিশের সাথে ভালোভাবে কথা বলছিল না। এরই মধ্যে ভাবেশ কাকা পুলিশের সাথে কথা বলেন। এবার পুলিশ এবং ভাবেশ কাকা যখন জানতে পারে অতীন ডামরি নামে এক মহিলাকে তার ঘরে এনেছে, তাতে তারা অনেক আশ্চর্য হয় আর তারা খুশিও ছিল না। এবার ওই রাত ডামরি অতীনকে পচা গলা খাবার রান্না করে দেয়। এবার অতীন যখন খাবার খেতে যায় তখন ডামরি বলে ভগবানকে খেতে দেবে না, তুমি একা একাই খাবে। এইসব কথা শুনে অতীন নিজেকে চড় মারতে লাগে আর ডামরির বানানো ননভেজ খাবার দেবীকে খেতে দেয়। এরপর অতীন পূজা করে, তারপর ডামরি তৈরি খাবার খেয়ে আর বমিও করে, যার পর সে ঘুমোতে চলে যায়। এবার অর্ধেক রাতে যখন অতীনের ঘুম ভেঙে যায় তখন সে মূর্তির রুমে আসে আর সে দেখতে পায় দেবী এই প্রথম তার দেওয়া খাবার খেয়েছেন, যাতে অতীন অনেক খুশি হয় আর অর্ধেক রাতে ডামরির সাথে পূজা করতে শুরু করে দেয়। এবার আগের সকালে অতীন অনেক খুশি ছিল আর ডামরি থেকে আবার পচা গলা খাবার দেয় এবং দিন প্রতিদিন সেই একই প্রক্রিয়া চলতে থাকে, যেখানে দেবী ডামরির ননভেজ খাবার খায় এবং ডামরি অতীনকে একদম পচা গলা খাবার খাওয়ায়। তারপর অতীন দেবীর পূজা করে, অফিস আসে, আবার পূজা করে, আবার অফিস আসে আর প্রক্রিয়া এইভাবে চলতেই থাকে। ব্যাপার তো আরো খারাপ হয় যখন অতীন শ্মশানে যায় আর মা বলে চিৎকার করে। এবার কিছুদিন পর পুলিশ অতীনকে বলে পুষ্পাকে তারা কোথাও খুঁজে পায়নি, যাতে অতীন কথায় কান না দিয়ে বলে আপনারা কেসটা ক্লোজ করে দিন। সেই রাত ভাবেশ কাকা অতীনের খবর নিতে আসে আর সে দেখতে পায় অতীন আজবভাবে মূর্তির সামনে নাচানাচি করছিল। এইসব দেখে ভাবেশ কাকার পায়ের তলে মাটি সরে যায়। ভাবেশ কাকা সেখানে ডামরিকেও দেখতে পায়, যার চোখ শয়তানের মতো লাগছিল। এইসবের মধ্যে ভাবেশ কাকা চিন্তা করে তাকে এবার কিছু করতে হবে। তারপর কি ভাবেশ কাকা সোজা অতীনের বন্ধু সুবেশের কাছে যায় আর মূর্তির ব্যাপার জিজ্ঞেস করে। সুবেশ বলে তার কাজের লোক মূর্তিটাকে দেখার পর আর কোনোদিন কাজে আসেনি, মনে হচ্ছে মূর্তিটা কোনো রকমের সুপার ন্যাচারাল আছে, যাতে তারা দুজনে সেই বাবার কাছে যায় যে নাকি ফ্রিতে সুবেশকে মূর্তিটা দিয়েছিল। এবার অন্যদিকে অতীনের ব্যবহারে অফিসের লোক অসুবিধায় পড়েছিল। সে অফিসে পচাগলা খাবার নিয়ে যেত আর গন্ধতে পুরো ক্যান্টিনের লোক পালিয়ে যেত। অতীন না দাড়ি কাটছিল না ভালো পোশাক পরছিল, দেখে মনে হচ্ছিল অতীনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আসলে অতীন এমন লোক ছিল যে নাকি একদম ঝাক্কাস অবস্থায় থাকতো, পার্টি টাটি করতো, কিন্তু এখন তার এই অবস্থা। অতীন যখন পচাগলা খাবার অফিসে নিয়ে আসতো এবং খেত তখন সে বমি করত, যাতে তার বস তাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেন, যাতে অতীন নিজের চেক আপ করাতে পারে এবং নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আনতে পারে। অফিসের পর অতীন আবার শ্মশানে যায়, নিয়ে একটা ধাবাতে খাবার খেতে আসে, যেখানে অতীন একটা বুড়ো কাকার সাথে সাক্ষাৎ করেন, যে নাকি অতীনকে খাওয়ার জন্য হাফ রুটি চায়। অতীন তার পুরো রুটি তাকে দিয়ে দেয়, যাতে কাকা কিছু বলে। কাকা তার নাম কৃষ্ণনন্দা মাইত্রী বলে আর বলে সে একটা দুটো বইও লিখেছেন, যার পর সে একদম বলে ওঠে
কালো শক্তি ভালো শক্তিকেও আঘাত করতে পারে, কিন্তু কোনো তন্ত্র থেকে শক্তি বেশি আছে তো ভালোবাসার শক্তিতে আছে। ভালোবাসার তন্ত্রই সব থেকে বেশি পাওয়ারফুল। তারপর কাকা অতীনকে একটা বড় লকেট পরিয়ে দেয় আর বলে অতীন যতক্ষণ এই লকেট পরে থাকবে কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এইসব ঘটনা দেখে আশ্চর্যকর মনে হচ্ছিল, কিন্তু আমরা জানতে পারি কোনো ডিভাইন শক্তি মানে দৈব শক্তি অতীনের সাহায্য করতে চাইছিল, কারণ অতীন যে পরিস্থিতিতে আছে তা থেকে যেন সে বের হতে পারে। এবার অন্যদিকে ভাবেশ কাকা আর সুবেশ ওই বাবার কাছে আসেন যিনি মূর্তি ফ্রিতে দিয়েছিলেন। বাবা এখানে মূর্তির সব রহস্য খুলে বলেন আসলে মূর্তিটা কোনো সাধারণ মূর্তি ছিল না, এটা দশম মহাবিদ্যা মানে দশম ঈশ্বরের নবমতম ঈশ্বরের মূর্তি ছিল, যাকে দেবী মাটুঙ্গি বলা হয়। আর কাল রাত অমাবস্যার রাত হবে আর এটা হয়তো অতীনের শেষ রাত হবে। এবার মূর্তির ব্যাপারে বাবা আরো অনেক কিছু বলে যেটা আমি আপনাদের আগে বলবো, কিন্তু এখন অতীনের দিকে আসি, যেখানে অতীন লকেটটা পরা মাত্র অতীনের মানসিক অবস্থা ভালো হতে লাগে। মানে ঘর আসার এক সপ্তাহের পর সে রিয়েলাইজ করতে পারে যে তার ঘর কত নোংরা আছে, যাতে সে ডামরিকেও বকাঝকা করে, কিন্তু ডামরি বলে তার শরীর খারাপ তাই সে আজ কাজ করতে পারবে না। এবার অতীন নোটিস করে তার ঘরের বাইরে কত রকমের রিচুয়ালিস্টিক জিনিসপত্র আঁকা আছে আর সেখানে অনেক পশু পাখি এবং বিড়াল সমাপ্তও পড়েছিল। অতীন এখানে পুলিশকে কল করে পুষ্পাজের খোঁজে, কিন্তু পুলিশ তাকে বলে আপনার কথাতেই তো আমরা কেস ক্লোজ করে দিয়েছিলাম। এরই জন্য অতীন তার কোনো বন্ধুর সাথে কথা বলে যাতে সে পুষ্পাজের হারিয়ে যাওয়া ফটো পেপারে ছাপাতে পারে। সেই রাত্রে অতীনকে দুটো ভূত হন্ট করেছিল আর ওই রাত অতীন ডামরির আসল চেহারাও দেখতে পায়। ডামরি বলে আজ সে পুরো ঘর পরিষ্কার করবে আর অতীন যেমন দেরি করে বাড়ি আসে, কারণ আজ রাত দেবীকে মহা অফারিং দিতে হবে, তার জন্য সে সমস্ত কিছু প্রস্তুতি নেবে। এটা বলার পর ডামরি ভয়ানকভাবে হেসে ওঠে আর অতীন এখানে বুঝে যায় এখানে কিছু গন্ডগোল আছে। বাবা এখানে বলেন মূর্তিটা ছিল সহস্ররক্ষ চক্রবর্তীর আর সে একটা টক্সিকোলজিস্ট ছিল। তো হ্যাঁ বন্ধুরা, এই চক্রবর্তী পরিবারের সদস্য যেখান থেকে সুবেশ মূর্তিটা পেয়েছিল, এখানে পুরোহিতের ফ্যামিলি জেনারেশন পর জেনারেশন চক্রবর্তী পরিবারের পুরোহিত হয়ে আসছেন। আর 16th সেঞ্চুরিতে এই ফ্যামিলি বেঙ্গলের এই ঘরে শিফট হয়েছিলেন। ওই টাইম ঘরের ওনার ছিলেন বিশ্বেশ্বর চক্রবর্তী আর সহস্ররক্ষ চক্রবর্তী তারই ভাই ছিলেন। এমনও বলা হয় সহস্ররক্ষ চক্রবর্তী এত ক্ষতিকর টক্সিকোলজিস্ট ছিল যে সাপেরাও তাকে দেখে খুবই ভয় করত। সে যখন 30 বছরের ছিল তখন সে গায়েব হয়ে যায়, কারণ তপস্বীদের কাছে ট্রেনিং দিতে লাগে। 10 বছর তাদের কাছে শিক্ষা নেওয়ার পর সে তিব্বতে যায় এবং সেখানে তান্ত্রিক শিক্ষা লাভ করেন। আসলে সহস্ররক্ষ বজ্রের তান্ত্রিক বিদ্যা শিখেছিলেন। তারপর সে তিব্বতের রাজার ডাউনফল মানে তাকে খতম করে দিয়েছিলেন। এরপর সহস্ররক্ষ রাজ্যের সব থেকে বড় স্কাল্পটার মানে মূর্তিকারকে ডেকে আনে আর তারই কাছে এই মূর্তিটা বানিয়েছিল। তারই জন্য মূর্তিটা একটু তিব্বতিয়ান মূর্তির মতো দেখতে, কিন্তু এটা একটা দেবীর মূর্তি ছিল। এখানে সহস্ররক্ষ জানতো এই মূর্তির ভুল হাতের মধ্যে পড়তো তাহলে অনেক বিপদ নিয়ে আনতে পারত। তার জন্য সে এই মূর্তি সমেত তার ঘর বেঙ্গলে চলে আসে, যেখানে সে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে। আর 600 সাল পর্যন্ত দেবীর আশীর্বাদ এই চক্রবর্তী পরিবারের উপরই থাকে। এখানে সহস্ররক্ষর একটাই নিয়ম ছিল যে বাড়ি ছাড়ার আগে মূর্তিটাকে কাউকে ফ্রিতে দিয়ে দিতে হবে। তারই জন্য বাবা সুবেশকে এই মূর্তিটা ফ্রিতে দিয়ে দেয়, কারণ চক্রবর্তী ফ্যামিলি চিরকালের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু পুরোহিত জানতো না এই মূর্তি অতীনের জীবনে অনেক বড় অনর্থ নিয়ে আসবে। পুরোহিত বলে অতীনকে বাঁচানো এবার সম্ভব না, একমাত্র কোনো দৈব শক্তি অতীনকে এইসব থেকে বাঁচাতে পারবে। এদিকে অতীনকে দেখে মনে হচ্ছিল সে অনেক এনার্জেটিক অনুভব করছিল। সে আর শ্মশানে যায় না, বরং সে অফিস থেকে সোজা ঘর আসে। সেখানে ভাবেশ কাকা তার অপেক্ষা করছিল। কাকা তাকে মূর্তির ব্যাপারে সব কথা বলে আর এটাও বলে যে ডামরি কোনো সাধারণ মানুষ নয়। কাকা বলেন দেবী মাটুঙ্গি আসলে একটা তান্ত্রিক উপব দেবী সরস্বতী, তাই তার হাতে বীণা আছে। দেবী মাটুঙ্গি সব রিচাইটেড আর ইম্পিওর জিনিসদের বাঁচাতে থাকেন, কিন্তু অতীনের ভুল পূজার কারণে আজ অতীনের এই হাল, আর এই ভুলের কারণে সে তার সাজা ভুগছেন। দেবী যখন রেগে যান তখন ভিকটিম প্রথমে বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলে, তারপর মানুষ নিজে নিজে শেষ হওয়ার ইচ্ছে জাগবে। তারই জন্য তো অতীন শ্মশানে যেত। আগে ভিকটিম একা থাকতে লাগবে, কারোর সাথে কথা বলবে না, ফ্যামিলি সংসার সব ত্যাগ করে দেবে। তারপর একটা পিশাচিনী ভিকটিমকে সমাপ্ত করার জন্য আসবে। দেন ইউ সি ডামরি একটা পিশাচিনী ছিল। ডামরি অতীনকে পচা খাবার খাইয়ে খাইয়ে একদম বরবাদ করে ফেলেছিল, আর আজকে অমাবস্যার রাত্রে নিজের আসল রূপে এসে অতীনকে সে খতম করবে। অতীন এসব কথা শুনে বলে এখন তাদেরকে এখান থেকে পালানো উচিত আর সকালে এসে মূর্তিটাকে ফেলে দেওয়া উচিত। কিন্তু ভাবেশ কাকা বলে এই পিশাচিনী অতীনের পিছন ছাড়বে না, আর অতীনকে আজ তার মুখোমুখি হয়ে তাকে হারাতেই হবে। বাস তারপর কি অতীন আর কাকা ঘরের মধ্যে আসে দেখার জন্য যে ভিতরে কি চলছে। ভেতরে আমরা ডামরিকে পিশাচিনীর উপরে একটা হাত আগুনে পোড়াতে দেখতে পাই, আর এই হাত পুষ্পাজির ছিল। ডামরি এখানে কাকার ওপর হামলা করে তাকে বেহুশ করে দেয়। তারপর সে অতীনের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু অতীনের গলায় লকেটের কারণে সে অতীনকে আঘাত করতে পারে না। তারই জন্য সে অতীনের মস্তিষ্কে কবজা করে লকেটটা ফেলে দেওয়ার জন্য বলে। আর অতীন যে প্রথম থেকে ডিস্ট্র্যাক্ট ছিল সে এই সব জালে ফেসে যায়। অতীন তার লকেটটা খুলে ফেলে, যার ফলে ডামরি অতীনের উপর হামলা করে ফেলে যাতে অতীনের সমাপ্ত
হওয়া কনফার্ম ছিল। কিন্তু তখন অতীনের ওই বুড়ো কাকার কথা মনে পড়ে যে কোনো তন্ত্র থেকে শক্তি বেশি ভালোবাসার, যাতে অতীন মনে করে কেমন করে ভাবেশ কাকা অতীনের খেয়াল রাখতো। আর অতীন যেমন তেমন করে হোক লকেটটা নেয় এবং ডামরের কপালে আঘাত করে যাতে ডামরে খতম হয়ে যায়। আর আমরা তার শরীরকে হাওয়াতে মিলিয়ে যেতে দেখি। তারপর মূর্তিওয়ালা রুমে অতীন আসে এবং হাসতে থাকে। এখানে সিন কাট হয়ে যায়। এবার আমরা ইনজিওর ভাবেশ কাকাকে দেখতে পাই, যার নাকি অতীন খেয়াল রাখছিল। অতীন একদম নর্মাল হয়ে গেছিল এবং মূর্তিটাকে সে পানিতে ভাসিয়ে দেয়। ইনফ্যাক্ট অতীনকে দেখে ঝাক্কাস মনে হচ্ছিল আর মেয়েরাও তাকে এবার ভাব দিচ্ছিল। এবার সিরিজের শেষ সিনে আমরা দুটো মাতালের লোকেদের দেখতে পাই। আর তাদের মধ্যে একজন যখন টয়লেট করতে যায় তখন ওই ছায়া শরীর তার সামনে চলে আসে আর তাকে বলে আমাকে খিদে লেগেছে। ওই লোকটা চিৎকার করে ওঠে আর সিরিজ এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ভোগ সিরিজের কাহিনী। আর কাহিনী অনেক ক্লিয়ার আছে, তাও আমি ওই থিওরিগুলো চর্চা করব যেগুলোর উপর আপনাদের কোনো প্রশ্ন আছে। তো প্রথমে কনফিউশন যে ওই ধাবাতে বুড়ো কাকা কে ছিল যে অতীনকে লকেটটা দিয়েছিল। কাকার নাম কৃষ্ণনন্দা মাইত্রী ছিল আর সে অতীনকে ধাবাতে দেখা করেছিল। কাকা অতীনকে লকেট দিয়ে বলে কোনো খারাপ শক্তি লকেটের কারণে এবার অতীনকে ছুঁতে পারবে না। এখানে অতীন ওই লকেটের জন্য বেঁচে যায়। দেখো, পুরোহিত যখন ভাবেশ কাকাকে মূর্তির জন্য বলেছিল তখন সে ক্লিয়ারলি বলে দেয় যে কোনো দৈব শক্তি এবার অতীনকে বাঁচাতে পারবে। তো হ্যাঁ, এই বুড়ো কাকা একটা দৈব শক্তি ছিল যে অতীনকে বাঁচাতে এসেছিল। এবার পুষ্পাজির কথা যদি আসে তাহলে দুঃখবশত ডামরি তাকে শেষ করে দিয়েছিল, তার জন্য তো আমরা তার হাত দেখতে পাই। আর সিরিজের শেষে দেবী ওই মাতালের সামনে আসে, এটার মানে ক্লিয়ার সে আবার ফিরে এসেছে। কিন্তু ফিরে এলো তো কি করে? তো দেখো, এখানে প্রথম ভুল তো হয়ে গেছে। অতীনকে মূর্তিটাকে কাউকে দিতে হতো যে মূর্তিটাকে বুঝতো, ভালো করে পূজা করতো এবং প্রাণ প্রতিষ্ঠা করতো এবং মূর্তিটাকে শান্ত করতো। কিন্তু অতীন এসব কিছুই করে না, বরং সে মূর্তিটাকে পানিতে ভাসিয়ে দেয়। এখানে তো বোঝাই যাচ্ছে মূর্তিটা এখনো শান্ত হয়নি। আর মূর্তিটা নদীর ধারে চলে আসে আর এই সব মাতালদের সামনে চলে আসে। এবার দ্বিতীয় ভুল এটাই ছিল যে মাতালদের মধ্যে কোনো একজন ওই দেবীর সামনে চলে আসে আর তাদের মধ্যে একজনের জীবন এবং খারাপ হতে চলেছে। আর এই সিন দেখে আমরা বুঝতে পারি যে ভোগ সিরিজের সিজন 2 আসতে পারে। এই সিরিজ ভালো শক্তি ও খারাপ শক্তির কনফ্লিক্টে পুরো বেস্ট আছে। সিরিজে দেখানো হয়েছে কোনো জিনিসকে না বুঝে নিজের করে ফেলি তখন সেটা আমাদের জন্য কত বড় অসুবিধা নিয়ে আনতে পারে। তো ভোগ সিরিজ এই সব জিনিস এবং থিমগুলোকেই দেখায়। আর আমি আপনাদের সব থিওরি বলে দিলাম এবং মূর্তির অরিজিনাল চক্রবর্তী ফ্যামিলির যেটা হিস্টোরি আমি আপনাদের এক্সপ্লেনেশনের মাধ্যমে বলে দিয়েছি, যেটা আমি আপনাদের আর রিপিট করব না। তাও আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে আপনি কমেন্ট করুন, আমি রিপ্লাই দেবো। আর আমার যদি কোনো কিছু মিস হয়েছে সেটিও কমেন্ট করুন। বাকি ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।